নমস্কার, আমি অমিত। মানুষের জীবনে ঘটে যাওয়া সত্যি অলৌকিক, দৈবিক ও ভৌতিক ঘটনা নিয়ে হাজির অলৌকিক। বন্ধুরা, পৃথিবীতে এখনো এমন অনেক ঘটনা ঘটে যেগুলি আজও আমাদের ভাবতে বাধ্য করে, মনে প্রশ্ন এনে দেয়, আমরা যা দেখি শুনি তার বাইরেও কি কিছু আছে? এতজন যে এত ঘটনা বলে, সবই কি মিথ্যে, বানানো গল্প? যদি তাই হয়, তাহলে আমাদের নিজেদের সঙ্গে কখন এমন ঘটুক সেটা আমরা চাই না কেন? তখন কিসের ভয়? তো আজ তোমাদের জন্য মোট 3টে ঘটনা থাকছে বন্ধুরা। 3টেই দারুণ দারুণ ঘটনা। সব থেকে দারুণ লাস্টের ঘটনাটা। আর এই 3টে ঘটনাই শেয়ার করেছেন সীমা ব্যানার্জি। অসংখ্য ধন্যবাদ আপনাকে ঘটনাগুলি শেয়ার করার জন্য। আর বন্ধুরা, তোমাদের বলি, নিত্য নতুন এমন অলৌকিক, দৈবিক ও ভৌতিক ঘটনা শোনার জন্য লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে অলৌকিকের সাথে থেকো। প্রতি সপ্তাহের মঙ্গলবার ও শনিবার মানুষের জীবনের এমন সত্যি ঘটনা শোনার জন্য। তো এবারে শুরু হচ্ছে আজকের প্রথম নিবেদন। মানা না মানা নিজের কাছে, লোকের মাঝে লুকিয়ে আছে অলৌকিক। হ্যালো ভাই, কেমন আছো? আসানসোল থেকে আমি সীমা ব্যানার্জি। আজ একটু সময় পেয়ে তোমাকে কটা ঘটনা লিখতে বসলাম। প্রথম যে ঘটনাটা তোমাকে বলবো, এটা আমার এক সহকর্মীর ভাইয়ের সঙ্গে ঘটেছিল অনেক বছর আগে। তবে ওর বা ওর ভাই কারোরই নাম উল্লেখ করছি না, কিন্তু ঘটনা বলার সুবিধার্থে ওদের ছদ্মনাম ব্যবহার করলাম। ওর নাম দিলাম শিল্পী আর ওর ভাইয়ের নাম নীল। তাহলে এবারে ঘটনায় আসি। বিয়ের আগে আমি এক জায়গায় জব করতাম, সেখানেই শিল্পীর সঙ্গে আমার পরিচয়। কাজের ফাঁকে গল্প করা, একসঙ্গে টিফিন করা, সবই চলতো আমাদের মধ্যে। তো কথায় কথায় একদিন ও আমাকে এই ঘটনাটি বলেছিল। তখন ওর ভাই এক জায়গায় টিউশন পড়তে যেত, মানে নীল। বাড়ির সবাই ওকে বলতো, আচ্ছা, মাঠের পাশের ওই রাস্তাটা দিয়ে তুই আসা যাওয়া করিস কেন বলতো? অন্যদিক থেকে আসা যাওয়া করা যায় না? ওই জায়গাটা কি ভালো জায়গা? আসলে যে রাস্তাটা দিয়ে ও আসা যাওয়া করত, রাস্তাটা একদমই ভালো ছিল না। খুব দরকার না হলে লোকজনও কম চলাচল করত। আমিও 2-1বার ওদিক থেকে এসেছি। সত্যি সত্যি গাটা কেমন যেন ছমছম করত, কারণ ওখানে নাকি অনেকে সুইসাইড করেছে, অনেক খুন মার্ডারও হয়েছে। আর এই রাস্তার পাশেই এক জায়গায় খোলা মাঠের মতো একটা জমি আছে, ময়লা আবর্জনা ফেলা হয় সেখানে। কাজেই সব মিলিয়ে জায়গাটা মোটেই সুবিধের ছিল না। ওকে সবাই বারণ করত, কিন্তু ও শুনতো না। ভাবতো যে লোকে এমনি এমনি ভয় দেখায়। আসলে ও বুঝতে পারেনি যে ওর সঙ্গে এরকমও ঘটনা কখনো ঘটতে পারে। টিউশন পড়ে ফিরতে ফিরতে প্রায় দিনই ওর দেরি হয়ে যেত। তার মধ্যে ঘটনাটি যখন ঘটে, তখন ছিল ওর এক্সাম। কাজেই অন্য দিনের থেকেও সেদিন আরো বেশি রাত হয়ে যায়। তো একা একা ও সাইকেল নিয়ে ফিরছে। জনমনীষী কেউ নেই ওই রাস্তায়, অন্ধকার। তো এই মাঠের পাশ দিয়ে আসার সময় হঠাৎই ও থমকে দাঁড়িয়ে পড়ল। দাঁড়িয়ে পড়ল বলা ভুল, ও আর এগোতে পারছিল না। মনে হলো কে যেন ওর পা টেনে ধরেছে। সঙ্গে সঙ্গে ও পায়ের দিকে তাকালো, কিন্তু না, কিচ্ছু তো নেই। ও তো বেশ ভয় পেয়ে গেল। পাটা নাড়ানোর চেষ্টা করলো, কিন্তু কিছুতেই নাড়াতে পারছে না। কে যেন শক্ত করে চেপে ধরে রেখেছে পাটা। আরে বাবা, দেখা না গেলেও বোঝা তো যায় নাকি?
অদৃশ্য অথচ স্পষ্ট একটা হাতের স্পর্শ অনুভব করতে পারছিল। আর এরকম অবস্থায় পড়লে মুখে এমনিতেই তখন ঠাকুরের নাম চলে আসে। ওরও হলো তাই। ঠাকুরের নাম জপ করতে করতে প্যাডেলে চাপ দিতেই এরপর আবার গড়গড় করে চলতে লাগলো সাইকেলটা। পায়েও তখন আর কিছু অনুভব হচ্ছে না। বোধহয় যে ওর পাটা টেনে ধরেছিল সে ছেড়ে দিয়েছে ওর পাটা। ওই অবস্থায় চলতে চলতে ও সোজা এসে দাঁড়ালো নিজের বাড়ির সামনে। তারপর আলোতে দেখলো সত্যি সত্যি ওর পায়ের গোড়ালির ওপরটা লাল হয়ে আছে। তো এই ছিল বন্ধুরা আজকের প্রথম ঘটনা। খুবই ভয়ঙ্কর আর গা ছমছমে কিন্তু ঘটনাটা। অন্ধকার নির্জন রাস্তায় যদি এরকম কোনো ঘটনা ঘটে কেমন লাগবে বলো তো? তো এবারে চলে যাব আজকের দ্বিতীয় ঘটনায়। এটাও উনি শেয়ার করেছেন। কিন্তু ঘটনায় যাওয়ার আগে বন্ধুরা তোমাদের বলি, তোমরাও যদি এখানে তোমাদের জানা ঘটনা শেয়ার করতে চাও, যদি চাও যে তোমাদের ঘটনাও মানুষ শুনুক, দূর দূরান্তে ছড়িয়ে যাক, তাহলে স্ক্রিনে দেওয়া এই নাম্বারে আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারো। লিখেই যে পাঠাতে হবে বা সাজিয়ে গুছিয়ে যে বলতে হবে এমন কোনো কথা নেই। যে যেভাবে খুশি সেইভাবেই তোমরা তোমাদের ঘটনা শেয়ার করতে পারো। সাজিয়ে গুছিয়ে মানুষের ভালো লাগার মতো করে পরিবেশন করার দায়িত্ব আমার। তো এবারে শুরু হচ্ছে আজকের দ্বিতীয় নিবেদন। অমিত, এবার যে ঘটনাটা লিখছি এটা আমার দিদিমার থেকে শোনা, ওনার নিজের চোখে দেখা। আমার দাদু রেলওয়েতে চাকরি করতেন। দিদিমা ও ছেলেমেয়েদের নিয়ে রেল কোয়ার্টারে থাকতেন। রিটায়ার হওয়ার পর বেলুড়ে বাড়ি কিনে সেখানে থাকতে শুরু করলেন। বাড়িটায় মোট 6টা রুম। তার মধ্যে 2টো রুম ভাড়া দিয়েছিলেন, আর বাকি রুমগুলো নিজেদের কাজে ব্যবহার হতো। দিদিমা যে রুমে থাকতেন সেই রুমটাই ছিল সব থেকে বড়। ফ্রিজ থেকে শুরু করে অনেক জিনিস থাকতো এই ঘরে। তো যখনকার কথা বলছি তখন আমার দাদু মারা গিয়েছেন, আর আমার মামা চাকরি সূত্রে বাইরে থাকতেন। ফলে দিদিমা বাড়িতে একাই থাকতেন প্রায়। অসুবিধে হতো না, উনি ছিলেন খুবই সাহসী এবং স্ট্রং একজন মহিলা। কিন্তু একবার হয়েছিল কি, বাড়িতে সেদিন কেউ ছিল না, ভাড়াটেরাও কেউ নেই। তো রাতের বেলায় উনি একদিন টয়লেটে গিয়েছিলেন। দিদিমার বেডরুমের পাশেই বাথরুম। তো বাথরুমে ঢোকা মাত্রই হঠাৎ করে লাইটটা অফ হয়ে গেল। দিদিমা ভাবলেন যে লোডশেডিং হলো বোধ হয়। তো উনি বাথরুম থেকে বেরিয়ে যে বেডরুমে ঢুকতে যাবেন, হঠাৎই একটা জিনিস দেখে উনি থমকে গেলেন। অন্ধকার ঘরে ফ্রিজের পাশে কে দাঁড়িয়ে আছে মনে হচ্ছে না? চোট্টর কিছু ঢুকলো নাকি? এই ভেবে দিদিমা যে এগোতে গেলেন, ওনার কাটা কেমন যেন ভারী হয়ে আসতে লাগলো। ভূতের ভয় কি জিনিস জীবনে কখনো অনুভব করেননি, অথচ সেদিন দিদিমার আর সাহসে কুলোচ্ছিল না। আস্তে আস্তে উনি পেছোতে লাগলেন। তারপর কলতলার পাশ দিয়ে গিয়ে ঘরের ভেতরে উকি দিলেন যে জিনিসটা তখনও আছে কি না। দেখলেন যে না, আর কাউকে দেখা যাচ্ছে না। দিদিমা তো বেশ অবাক হয়ে গেলেন, জিনিসটা গেল কোথায়। তার চেয়েও বেশি অবাক হলেন এটা দেখে যে আশেপাশে সব বাড়িতেই আলো জ্বলছে, শুধু ওনার বাড়িতেই আলো নেই। সেই রাতে আর ওই বাড়িতে থাকার সাহস হয়নি দিদিমার। প্রতিবেশী একজন মহিলার বাড়িতে সেই রাতটা উনি শুতে গিয়েছিলেন। পরদিন সকাল হলে যখন বাড়িতে ফেরেন, দেখেন দিব্যি আলো জ্বলছে, জিনিসপত্র সব ঠিকঠাক। যদি চোরই এসে থাকতো তাহলে কি কিছু না নিয়ে পালাতো?
তবে যে বাড়িটার দোষ দেবেন তাও নয়, এতদিন ধরে তো ওই বাড়িতেই ছিলেন, কোনোদিনও তো তেমন কিছু অনুভব করেননি। কাজেই সেদিন যে ওটা কি ঘটেছিল ওনার সঙ্গে তা আজ অবধি জানা যায়নি। তো এই ছিল বন্ধুরা আজকের দ্বিতীয় ঘটনা। এটাও কিন্তু ছোট ঘটনা, তবে বেশ গা ছমছম একটা ঘটনা। মনে করো তুমি বাড়িতে একা আছো, বাড়িতে আর কেউ নেই। এমন সময় যদি লোডশেডিং হয় তখনই তো কেমন গা ছমছম করে, ভয় ভয় লাগে। তার মধ্যে যদি এমন কোনো ছায়ামূর্তি বা অদ্ভুত কোনো জিনিস দেখতে পাও, কেমন লাগবে তখন? তো এবারে চলে যাচ্ছি আজকের তৃতীয় এবং সব থেকে চমৎকার ঘটনায়। এটা ভৌতিক নয়, দৈবিক। এটাও সীমাদি শেয়ার করেছেন। তো এবারে শুরু হচ্ছে আজকের তৃতীয় নিবেদন। অমিত, এবার তোমাকে একটা অলৌকিক ঘটনা বলছি, শোনো। তার আগে বলি, বাংলাদেশের হাফ কালীবাড়ির নাম শুনেছ? শোনোনি? তাহলে বলছি শোনো। এটাও আমি শুনেছি আমার দিদিমার থেকে, আর আমার দিদিমা শুনেছিলেন তার মা অর্থাৎ আমার বড় মায়ের থেকে। ফলে যে বহু বছর আগের ঘটনা সেটা তো বুঝতেই পারছো। তখনও বাংলা ভাগ হয়নি। আমার বড় দিদাদের বাড়ি ছিল ওই বাংলাদেশেরই ঢাকার কোন একটা অঞ্চলে। উনি ছিলেন খুবই ধার্মিক একজন মহিলা, গুরু দীক্ষিত। তো একবার ওনাদের বাড়িতে কোন একটা অনুষ্ঠান হয়েছিল। আত্মীয় স্বজন থেকে শুরু করে পাড়া প্রতিবেশী বহু মানুষ নিমন্ত্রিত ছিল। তারই সঙ্গে নিমন্ত্রিত ছিলেন ওনার গুরুদেব, তিনিও এসেছিলেন। যথেচ্ছ শ্রদ্ধা ভক্তি ও সম্মানের সঙ্গে ওনার আপ্যায়ন করা হলো। তারপর তিনি যখন সেবা করতে বসলেন অর্থাৎ খেতে বসলেন, তখন একটা ব্যাপার হলো। তখনকার দিনে ক্যাটারার বা ক্যাটারিং এর তো কোনো ব্যবস্থা ছিল না। বাড়িতেই রান্না হতো, বাড়ির মহিলারাই পরিবেশন করতেন। আর সেই যুগে মহিলাদের ঘোমটা দেওয়ার খুব চল ছিল। তো ঘোমটা মাথায় দিয়ে বাড়ির মহিলারাই পরিবেশন করছেন, গুরুদেবও খেতে বসেছেন। উনি তখন একটা জিনিস লক্ষ্য করলেন, সব মহিলাদের মধ্যে একজন মহিলা বেশ অনেকখানি ঘোমটা টেনে আছেন, মুখ দেখা যাচ্ছে না। উনি মনে মনে ভাবতে লাগলেন যে কে এই মহিলা, কোনো আত্মীয় স্বজন হবেন বোধ হয়। তো সেই ভদ্র মহিলা যখন ওনার কাছে এসে ওনাকে খেতে দিচ্ছিলেন, তখন হঠাৎই একটা দমকা হাওয়ায় মহিলাটির মাথার ঘোমটাটা একটু সরে গেল। মাত্র এক ঝলকের জন্য গুরুদেব ওনার মুখের কিছুটা অংশ দেখতে পেলেন। যেটুকু দেখলেন তাতেই উনি হতচকিত হয়ে গেলেন। মুখের অর্ধেকটা অংশ ঠিক যেন মা কালীর মুখের মতো, কাল বৈশাখীর মেঘের মতো কালিমা বরণ, উজ্জ্বল টানা টানা চোখ, রক্তিম ঠোঁটে সূক্ষ্ম হাসির রেখা। মহিলাটি সেই যে ওনাকে খাবার দিয়ে চলে গেলেন, তারপর তাকে আর কোথাও দেখা গেল না। গুরুদেব বাড়ির লোকদের পরে জিজ্ঞেস করেছিলেন যে এমন কোনো আত্মীয় স্বজন কেউ আছেন কিনা, কিন্তু কেউই কিছু জানাতে পারলেন না। তিনি একজন গুরুদেব, তিনি তার ভুল করবেন না। বাড়ির লোকেরা ওনার মুখে এই কথা শুনে সবাই তো হতবাক হয়ে গেলেন। মুখে মুখে ছড়িয়ে পড়ল এই ঘটনাটি। স্বয়ং মা এসেছিলেন খাবার পরিবেশন করতে। তবে যেহেতু ওই মুখে মায়ের হাফ বা অর্ধেকটা মুখ দেখা গিয়েছিল, সেই জন্য এরপর থেকে ওই বাড়িটারই নাম হয়ে গিয়েছিল হাফ কালীবাড়ি। সঠিক জানি না এখনো বোধহয় বাড়িটি আছে, এখনো বোধ হয় মায়ের পুজো হয় সেখানে। তো এই ছিল বন্ধুরা আজকের তৃতীয় ঘটনা। কি বলেছিলাম না,
যে লাস্টের ঘটনাটা দুর্দান্ত। তো কেমন লাগলো তোমাদের আজকের এপিসোডটা কমেন্টে জানিও। যদি ভালো লেগে থাকে তাহলে ফেসবুক, ইনস্টাগ্রাম বা পরিচিত মানুষদের সঙ্গে প্লিজ শেয়ার করে নিও। আর এবারে গত এপিসোডের কমেন্ট পড়ার পালা, যেখানে মায়াদি লিখেছে, ভাই সত্যি বলছি, তোমার বলার স্টাইল অ্যামেজিং। সত্যি ঘটনার অনেকগুলো চ্যানেল আছে, বাট তোমার মতো কেউ বলতে পারে না। আমি কাউকে ছোট করতে চাই না, বাট যেটা সত্যি সেটাই বললাম। ইউ আর ট্যালেন্টেড, ভালো থেকো ভাই। জলিতে লিখেছে, দাদা তুমি খুব ভালো, তাই এত ভালো কথা বলো। তোমার কথার মধ্যে একটা এনার্জি আছে, তাই তোমার ঘটনা আর তোমার কথা এত ভালো। তোমার ভালো হবে দেখো। দামিনী পাল লিখেছে, ঘটনাগুলো এক কথায় দারুণ হয়েছে দাদা, লাভ ফ্রম বেলঘড়িয়া। স্পিরিচুয়াল থেকে লিখেছে, আজকের ঘটনাগুলো শুনে মনটা এতটা ছুঁয়ে গেল, মনে হচ্ছে অতি বাস্তবে আছি। সত্যি তুমি পারো, চালিয়ে যাও গুরু। মনীষা বিশ্বাস কাকিমা লিখেছেন, তোমার কণ্ঠে ঘটনাগুলো অপূর্ব লাগলো, এত সুন্দর। টিএনটি রুম লিখেছে, হরে কৃষ্ণ ভাই, খুব সুন্দর লাগলো। এটা থেকে আমরা কত শিক্ষা নিতে পারি, এগিয়ে যা কলৌকি। পূজা দাস লিখেছে, খুব সুন্দর লাগলো দাদা ঘটনাগুলো, আর বিশেষ করে তোমার বলার ধরনটা খুব ভালো। অমিতা জেঠিমা লিখেছেন, দারুণ দারুণ ঘটনা শোনানোর জন্য তোমাকে আশীর্বাদ করলাম, তুমি অনেক বড় হও। এছাড়াও আরও কমেন্ট করেছ দেবাশিস খাটুয়া, মমতা মণ্ডল, কৃষ্ণা হালদার, সুদীপ্ত দে, বিনয় মাইতি, মিঠুন পাল, বিশ্বজিৎ, গীতাদি, সুদেশা সিংহা রয়, অর্কপ্রভ নস্কর, অজন্তা হরে, মেঘা দাস সহ অসংখ্য অসংখ্য প্রিয় বন্ধুরা, তোমাদের প্রত্যেককেই অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর বুক ভরা ভালোবাসা জানিয়ে আজকের এপিসোড এখানে শেষ করছি বন্ধুরা। আবার দেখা হবে শনিবার আরও একটা জমজমাট অলৌকিক এপিসোড নিয়ে। সবাই খুব ভালো থেকো এবং ভালোবাসা নিও। ধন্যবাদ।